সারাদিন টিভির পর্দায় আপনারা দেখলেন একেবারে শান্তিপূর্ণ ভোট। কোথাও কোনো জাল ভোট নেই, কোনো মারামারি নেই, কেন্দ্র দখল নেই। সবাই ভাবলো যাক 5 আগস্টের পর নতুন বাংলাদেশে অবশেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কিন্তু আসল খেলাটা শুরু হলো দিনের শেষে ফলাফল ঘোষণার সময়। প্রিজাইডিং অফিসার আর রিটার্নিং কর্মকর্তারা যেন হঠাৎ করেই জাদুর কাঠি হাতে পেলেন। রেজাল্ট শিটে চলল ইচ্ছে মতো ঘষা মাজা, আর ব্যালট পেপার পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর ছাড়াই হাজার হাজার ব্যালট বাক্সবন্দি। কি অবাক হচ্ছেন? ভাবছেন শেখ হাসিনার আমলের সেই বিনা ভোট, রাতের ভোট কিংবা ডামি ভোটের কথা বলছি? একদম না। এই ঘটনাগুলো ঘটেছে আমাদের এই নতুন বাংলাদেশে। রাজনৈতিক বিশ্লেষকরা এই নতুন ধরনের অভিনব ভোট চুরির নাম দিয়েছেন সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়ে আজ সারা দেশের বহু আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে চলছে তুমুল লড়াই। এই ভোট জালিয়াতির সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর বোমাটি ফেটেছে খুলনা 5 আসনে। এই আসনে লড়াই করছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর হেভিওয়েট নেতা এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবং তার বিপরীতে ছিলেন বিগত আমলের বহুল আলোচিত হাওয়া ভবনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিএনপি নেতা আলী আসগর লবি। খুলনা 5 আসনের সাধারণ ভোটার থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক সবারই বদ্ধমূল ধারণা ছিল এই আসনে মিয়া গোলাম পরোয়ারের বিজয় সুনিশ্চিত। কারণ 2001 সালের হাড্ডাহাড্ডি নির্বাচনেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পর পুরো দেশ যেন আকাশ থেকে পড়ল। মাত্র 2000 ভোটের এক রহস্যজনক ব্যবধানে তাকে পরাজিত ঘোষণা করা হলো। বিজয়ী হলেন আলী আসগর লবি। মানুষ যখন এই ফলাফল মেনে নিতে পারছিল না, ঠিক তখনই এই জালিয়াতির মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। মিয়া গোলাম পরোয়ারের পক্ষে তিনি সরাসরি হাইকোর্টে এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এক বিস্ফোরক রিট দায়ের করেন। আদালতে তিনি এমন কিছু অকাট্য প্রমাণ হাজির করেন যা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টকে দালিলিক প্রমাণ সহ দেখালেন যে এই নির্বাচনে প্রায় 17,000 ব্যালট পেপার গণনা করা হয়েছে, যেগুলোর পেছনে কোনো পোলিং এজেন্টের বাধ্যতামূলক স্বাক্ষরই ছিল না। ভাবা যায়, পরাজয়ের ব্যবধান যেখানে মাত্র 2000 ভোট, সেখানে 17,000 জাল এবং গায়েবী ভোটের উপস্থিতি। এই একটা প্রমাণই পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এই রোমহর্ষক ভোট ডাকাতির এবং হাইকোর্টের যুগান্তকারী পদক্ষেপের আরও চাঞ্চল্যকর তথ্য আমরা জানব। তবে তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। অ্যাডভোকেট শিশির মনিরের এই ভয়ঙ্কর অভিযোগ আমলে নিতে একটু দেরি করেননি বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ। তারা অত্যন্ত দ্রুততার সাথে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন। শুধু তাই নয়, আদালত এক ঐতিহাসিক এবং কড়া নির্দেশ দিয়েছেন, যাকে আইনের ভাষায় বলা হয় প্রিজার্ভেশন অফ এভিডেন্স বা সাক্ষ্য গ্রহণ সংরক্ষণ। আদালত প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন খুলনার ওই আসনের সমস্ত ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম যেন অত্যন্ত কঠোর পাহারায় সংরক্ষণ করা হয়। পেছনের কারিগররা যেন কোনোভাবেই রাতের আধারে সেগুলো নষ্ট বা পরিবর্তন করতে না পারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই আইনি লড়াইয়ের শেষ পরিণতি কি হতে পারে? এই বিচার কার্য পরিচালিত হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর 49 নম্বর ধারার অধীনে। এই ধারাটি অত্যন্ত শক্তিশালী। যদি প্রমাণিত হয় যে ভোট জালিয়াতি হয়েছে, তবে আদালত 3টি যুগান্তকারী সিদ্ধান্তের যে কোনো একটি নিতে পারেন। প্রথমত, আদালত ওই স্বাক্ষরবিহীন 17,000 ভোটকে তাৎক্ষণিকভাবে অবৈধ ঘোষণা করে বাতিল করতে পারেন। দ্বিতীয়ত, জাল ভোটগুলো বাদ দেওয়ার পর যদি দেখা যায় মিয়া গোলাম পরোয়ার এগিয়ে আছেন, তবে আদালত আগের ফলাফল বাতিল করে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করতে পারেন এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে পারেন তাকে শপথ পড়াতে। আর তৃতীয়ত, জালিয়াতির মাত্রা যদি এতটাই ভয়াবহ হয় যে আসল ফলাফল বের করা অসম্ভব, তবে আদালত পুরো নির্বাচন বাতিল করে খুলনা 5 আসনে নতুন করে ভোট গ্রহণের নির্দেশ দিতে পারেন। কিন্তু বিষয়টা শুধু খুলনা 5 আসনে সীমাবদ্ধ নেই। এই সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন সারা দেশের জন্যই তৈরি করা এক বিশাল ব্লুপ্রিন্ট। রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকার আসনগুলোতেও এই জালিয়াতির হাত থেকে রেহাই পায়নি। ঢাকা 6 আসনের দিকে তাকালে দেখবেন সেখানেও ফলাফল স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। সেখানে যিনি এমপি হয়েছেন সেই ইশরাক হোসেনের বিজয় নিয়েও এখন বিশাল প্রশ্নবোধক চিহ্ন। কারণ আদালতে ঢাকা 6 আসনের ব্যালট পেপারও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ঢাকা 10 আসনের অবস্থা আরও ভয়াবহ।
সেখানে ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থী জসিম উদ্দিন সরকারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। এই আসনে বিজয়ী দেখানো হয়েছে বিএনপির শেখ রবিউল আলমকে, যিনি বর্তমান রাজনীতিতে চাঁদাবাজি ও আপোষের রাজনীতির কারণে বেশ সমালোচিত। একজন বিতর্কিত মন্ত্রীর এমন জালিয়াতির বিজয়ের বিরুদ্ধে হাইকোর্ট ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, যা প্রমাণ করে আইনের চোখে কেউ পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। শুধু ঢাকা বা খুলনা নয়, ময়মনসিংহের দিকে তাকালেও একই চিত্র। ময়মনসিংহ 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু আহাদ আকন্দ ওয়াহিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে 1,79,668 ভোট দেখিয়ে। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান এমরুল পেয়েছেন 1,71,880 ভোট, ব্যবধান মাত্র 7,788 ভোটের। এই সামান্য ব্যবধানের পেছনেও লুকিয়ে আছে পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং নির্লজ্জ ব্যালট জালিয়াতির এক ভয়ঙ্কর ইতিহাস। এছাড়াও বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ছেলে সামিম সাইদির ফিরোজপুরের আসন, গাইবান্ধা এবং লালমনিরহাটের বেশ কয়েকটি ছিনতাই হয়ে যাওয়া আসন আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরে পেতে এখন মরিয়া হয়ে উঠেছে জামায়াত ইসলামী। হাইকোর্ট ইতিমধ্যে বেশ কয়েকটি রিট গ্রহণ করে ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষ হওয়ার পরপরই এই আসনগুলোতে নতুন করে ভোট গণনা শুরু হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা হতে পারে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক বিশাল ভূমিকম্প। দর্শক, এই লড়াইটা শুধু মিয়া গোলাম পরওয়ার বা আলী আসগর লবির মধ্যকার কোনো ব্যক্তিগত লড়াই নয়। এটা কোনো দলের সাথে কোনো দলের লড়াই নয়। বিনা ভোট আর ডামি ভোটের যুগ শেষ করে আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তখন এই নতুন মডেলের জালিয়াতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সিস্টেম এখনও কতটা পৌঁছে গেছে। 5 আগস্টের হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে কি সত্যি গণতন্ত্র ফিরেছে, নাকি কেবল স্বৈরাচারের মুখগুলো বদল হয়েছে আর ভোট ও ডাকাতির সিস্টেম রয়ে গেছে আগের মতোই? চুরি করা আসনগুলো যদি আইনি লড়াইয়ে একে একে হাতছাড়া হয়ে যায়, তবে বর্তমান এই নির্বাচিত দাবি করা সরকারের নৈতিক ভিত্তি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই উত্তরের অপেক্ষাতেই এখন রুদ্ধশ্বাসে প্রহর গুনছে পুরো বাংলাদেশ। ঈদের ছুটির পর হাইকোর্টের রায়গুলোই নির্ধারণ করে দিবে নতুন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আসলে কোন পথে হাঁটবে। আজকের এই গভীর রাজনৈতিক বিশ্লেষণটি এখানে শেষ করছি। বাংলাদেশের রাজনীতির এমন আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।